আমাদের এই বিশ্লেষণ কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ বা দলের জন্য নয়। আমাদের লক্ষ্য হল একটা নির্দিষ্ট এলাকার মানুষের রায়কে গভীরভাবে বোঝা আর সেই তথ্যের উপর ভিত্তি করে একটা কার্যকরী শাসনের রূপরেখা তৈরি করা। এই পুরো বিষয়টাকে আমরা 5টা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা উলুবেরিয়া উত্তরের মাটির টান মানে ওখানকার পরিস্থিতিটা বুঝব। তারপর দেখব ভোটের ফলাফল কি বলছে। এরপর আমরা জনরোষের কারণগুলো খতিয়ে দেখব এবং তার ভিত্তিতে একটা সমাধানের ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। আর সবশেষে দেখব কিভাবে একজন জনদরদি নেতা হয়ে ওঠা যায়। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেই জায়গার মাটি আর মানুষকে বুঝতে হয়। তো চলুন আমাদের বিশ্লেষণটা শুরু করি উলুবেরিয়া উত্তরের ভূগোল আর সমাজকে দিয়েই। এই যে আপনারা এলাকাটা দেখছেন, এটা শুধু একটা ভৌগোলিক অবস্থান নয়, এর একটা বড় পরিচয় হল এটি একটি তফসিলি জাতির সংরক্ষিত আসন। এই তথ্যটা কিন্তু এখানকার সামাজিক এবং রাজনৈতিক সমীকরণ বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই স্লাইডটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এটা হলো উলুবেরিয়া উত্তরের মানুষের দৈনন্দিন জীবনের একটা বাস্তব ছবি। একদিকে যেমন জনসংখ্যার একটা মিশ্রণ আছে, তেমনই আছে গ্রামের বেকারত্ব আর হু হু করে বাড়তে থাকা চালের দামের মতো মারাত্মক অর্থনৈতিক চাপ। তার ওপর আবার ভাঙাচোরা রাস্তা আর প্রতি বছরের বন্যা তো আছেই। এই সব কিছু মিলেই কিন্তু সেখানকার মানুষের জীবনটা চলছে। আচ্ছা, সামাজিক পরিস্থিতি তো বোঝা গেল। এবার আসুন আমরা সরাসরি সংখ্যাগুলোর দিকে তাকাই। ভোটাররা ব্যালটের মাধ্যমে আসলে কি বার্তা দিতে চেয়েছেন সেটা বোঝার চেষ্টা করি। ডেটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং গল্প বলছে। একদিকে দেখুন, শাসক দলের ভোট প্রায় একই জায়গায় আছে, মানে তাদের সমর্থনটা বেশ স্থিতিশীল। কিন্তু অন্যদিকে একটা নতুন প্রতিযোগী বিজেপি খুব শক্তিশালীভাবে উঠে এসেছে। এই পরিবর্তনটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। এই যে পরিবর্তনটার কথা বলছিলাম, সেটা ঠিক কতটা বড় তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। প্রায় 30% পয়েন্টের বৃদ্ধি। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে ভোটারদের মানসিকতার একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, ভোটারদের উপস্থিতি। প্রতিটা নির্বাচনেই কিন্তু প্রচুর মানুষ ভোট দিচ্ছেন। এর থেকে পরিষ্কার বোঝা যায় এখানকার মানুষ রাজনীতি নিয়ে কতটা সচেতন আর সক্রিয়। আর এই সক্রিয়তাই কিন্তু রাজনৈতিক লড়াইকে আরও জমিয়ে তুলেছে। তো আমরা সংখ্যাগুলো তো দেখলাম, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে আসল গল্পটা কি? কেন মানুষের মধ্যে এত অসন্তোষ? কেনই বা রাজনৈতিক প্রতিযোগিতা এত তীব্র? চলুন এবার সেই কারণগুলো একটু গভীরে গিয়ে দেখি। যে কোনো নেতারই কিছু শক্তি আর কিছু দুর্বলতা থাকে। আসুন বর্তমান বিধায়কের অবস্থানটা একটু নিরপেক্ষভাবে দেখি। একদিকে তিনি 3 বারের বিধায়ক, একজন শক্তিশালী স্থানীয় নেতা, কিন্তু অন্যদিকে তার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন আছে, আর এলাকার পরিকাঠামোর উন্নয়ন নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। এই যে মানুষের মনে এত ক্ষোভ, এর শেকড় কিন্তু অনেক গভীরে। দুর্নীতি, বেকারত্ব, ভোটের পরের হিংসার ভয় আর তার সাথে অর্থনৈতিক কষ্ট, এই সমস্যাগুলো কিন্তু একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। আর এই পরিস্থিতিটাই রাজনৈতিক বিরোধীদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। মানুষের মনের কথাটাই যেন এই একটা লাইনে ফুটে উঠেছে। তারা মনে করছেন এই যে এত বেকারত্ব, এর আসল কারণ হল দুর্নীতি। এই যোগসূত্রটা তারা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এগুলো কোনো বড় রাজনৈতিক তত্ত্ব নয়, এগুলো হলো সেই সব সমস্যা যা মানুষ প্রতিদিন ভোগ করে। ভাঙা বাঁধের জন্য চাষের জমি ডুবে যাওয়া, রেশনের পচা চাল, ভাঙাচোরা হাইওয়ে বা ঠিকমতো জলবিদ্যুৎ না পাওয়া, এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু মানুষের মনে সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি করে। এত অভিযোগ, এত ক্ষোভ, এই সব কিছুর মধ্যে একটা কথা আমাদের ভুললে চলবে না। যে কোনো রাজনৈতিক আলোচনাতে একে অপরের প্রতি সম্মান থাকাটা খুব জরুরি। ব্যক্তির মর্যাদা এবং দায়িত্ব নিয়ে কথা বলা, এই সাংবিধানিক মূল্যবোধগুলোই কিন্তু গণতন্ত্রে মানুষের আস্থা ধরে রাখে। সমস্যা তো অনেক চিহ্নিত হল, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? সমাধান কি হতে পারে? আসুন এবার আমরা একটা তথ্যভিত্তিক এবং কার্যকরী উন্নয়ন পরিকল্পনার দিকে নজর দিই। একটা মজবুত অর্থনীতি আর ভালো জীবনযাত্রার জন্য 3টে স্তম্ভের ওপর জোর দিতে হবে: যোগাযোগ, কৃষি আর দক্ষতা। এই 3টি প্রকল্প কিভাবে এলাকার অর্থনৈতিক ছবিটা বদলে দিতে পারে, আসুন এক এক করে দেখি। শুধু ভাবুন, জাতীয় সড়কটা যদি ঠিক হয়ে যায় তাহলে যাতায়াতের সময় 30% কমে যাবে। এর মানে হলো ব্যবসা বাণিজ্যের সুবিধা বাড়বে আর সাধারণ মানুষের জীবনেও অনেক স্বস্তি আসবে। সময় এবং অর্থ দুটোই বাঁচবে। আর এই কৃষি পার্কটা তৈরি হলে গ্রামের প্রায় 500 জন নতুন করে কাজ পাবে। শুধু তাই নয়, কৃষকের আয়ও প্রায় 20% বাড়তে পারে।
এটা গ্রামের বেকারত্ব সমস্যা সমাধানের একটা বড় পদক্ষেপ হতে পারে। এই পরিকল্পনাটা সরাসরি এলাকার যুবক যুবতীদের জন্য। আজকের দিনে যে ধরনের কাজের চাহিদা আছে সেই অনুযায়ী যদি বছরে 2000 ছেলেমেয়েকেও প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে যুব বেকারত্বের সমস্যা অনেকটাই কমবে। ওরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। তবে শুধু বড় বড় প্রকল্প করলেই হবে না। মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট প্রয়োজনগুলো মেটানো সমান জরুরি। যেমন পাকা বাড়ি, প্রত্যেক ঘরে পানীয় জলের সংযোগ আর 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা। এই কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে আর সরকারের উপর তাদের ভরসা ফিরিয়ে আনবে। এই যে আমরা ডেটা নির্ভর শাসনের কথা বলছি, এর মূলে কিন্তু থাকতে হবে বিশ্বাস। ভারতের নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা সবচেয়ে জরুরি। তাদের অনুমতি ছাড়া সেই তথ্য ব্যবহার করা যাবে না। এটাই একটা আধুনিক প্রশাসনের মূল ভিত্তি। তাহলে সবটা মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই পুরো বিশ্লেষণ থেকে ভবিষ্যতের পথটা কেমন হতে পারে, আসুন সেই দিকে তাকাই। এখানে একটা খুব জরুরি প্রশ্ন ওঠে, শুধু একটা নির্বাচন জিতে যাওয়াই কি রাজনৈতিক সাফল্যের আসল মাপকাঠি, নাকি মানুষের জীবনের উন্নতি করা, তাদের মুখে হাসি ফোটানো, সেটাই আসল সাফল্য? আমাদের সবাইকে এটা ভাবতে হবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 0800 4 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।